আসসালামু আলাইকুম, হ্যালো স্টুডেন্টস। আজকে আমরা আরেকটি পর্ব নিয়ে হাজির, পর্ব 2। অর্থাৎ গত ক্লাসে আমরা পর্ব 1-এ বাংলা পরীক্ষার সৃজনশীল প্রশ্নের স্ট্যান্ডার্ড উত্তর কীভাবে করতে হয়, সেক্ষেত্রে ক, খ, গ, ঘ এই 4টি অংশের মধ্যে ক এবং খ অর্থাৎ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক এই 2টা প্রশ্নের উত্তর কীভাবে লিখতে হয় বা কীভাবে লিখলে আমাদের জন্য ভালো হয় সেটা আশা করতে আমি তোমাদের পরামর্শ দেওয়ার চেষ্টা করেছি। আজকে আমরা গ এবং ঘ এই 2টা অংশ নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। ওকে, সেক্ষেত্রে তোমরা এখানে বোর্ডে দেখতেই পাচ্ছ গ এর কিছু অংশ আমি লিখে দিছি। এখানে দেখা যাবে যে প্রশ্নটা আমি ধরে নেই, প্রশ্ন দেয়া আছে উদ্দীপকের ধরে নাও যে কোনো একটা উদ্দীপক আছে, ওই উদ্দীপকের মধ্যে শার্ট নিয়ে আলোচনা করা হয়। মনে করো যে প্রশ্নটা হলো উদ্দীপকের শার্টের সাথে রেইনকোট গল্পের রেইনকোটের সাদৃশ্য ব্যাখ্যা করো। এরকম একটা প্রশ্ন কিন্তু গণং আসে। এছাড়াও আরো বিভিন্ন প্রশ্ন আসে, যেমন বৈসাদৃশ্য ব্যাখ্যা করো, সাদৃশ্য নিরূপণ করো, এরপর তুলনা করো, এরপর উদ্দীপকের শার্টের সাথে রেইনকোট গল্পের কোন চরিত্রের বা কোন বিষয়বস্তুর সাথে মিলে বা কোন চরিত্রের মিল আছে, এরকম বিভিন্ন প্রশ্ন কিন্তু আমরা গণঙে দেখতে পাই। সেক্ষেত্রে যদি এরকম কোনো প্রশ্ন আসে, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এটা লেখার ক্ষেত্রে মোট 3টা অংশে আমরা এটাকে বিভক্ত করব। আমরা খ নঙে দেখেছি যে কিভাবে লিখতে হয়। এই গ নঙে আমরা এই প্রশ্ন উত্তরটাকে আমরা ভাগ করব 3টি ভাগে। সেক্ষেত্রে এখানে ভাগগুলো আমি লিখে দিচ্ছি, একটু খেয়াল করো। প্রথমত প্রথম অংশ অর্থাৎ পয়েন্ট 1, পয়েন্ট 1, এটা হচ্ছে আমরা প্রথমে কি লিখব, যে প্রশ্নটা করা হয়েছে সেই প্রশ্নের সরাসরি উত্তরটা লিখে দেব। অর্থাৎ এখানে বলা হয়েছে উদ্দীপকের শার্টের সাথে রেইনকোটের সাদৃশ্য ব্যাখ্যা করো। অর্থাৎ এখানে কিন্তু একটা উত্তর অলরেডি দিয়ে দিছে। আমি বারবার এই কথাটা বলি যে প্রশ্নের মধ্যেই কিন্তু 50% অ্যান্সার দেয়া থাকে প্রতিটা প্রশ্নের ক্ষেত্রে, বিশেষ করে বাংলা বিষয়ক যে সাবজেক্টগুলো আছে এখানে কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে উত্তর দেওয়া কি দেওয়া যে অবশ্যই শার্টের সাথে রেইনকোট গল্পের রেইনকোটের কি আছে, সাদৃশ্য আছে। সেক্ষেত্রে আমরা এটা ধরে নিয়ে আমরা কি করব, উত্তর লিখব। সেক্ষেত্রে আমাদের এই গণনে আমরা প্রথম যে পয়েন্টটা অর্থাৎ পয়েন্ট 1-এ আমরা লিখব হচ্ছে কি প্রশ্নের উত্তরটা, সরাসরি উত্তরটা। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের উত্তরটা হবে কি, উদ্দীপকের শার্টের সাথে রেইনকোট গল্পের রেইনকোটের লক্ষণীয় কিছু সাদৃশ্য রয়েছে। আমরা কিন্তু এখানে সরাসরি উত্তরটা লিখে দিচ্ছি, অর্থাৎ উদ্দীপকের সাথে শার্টের সাথে রেইনকোট গল্পের রেইনকোটের লক্ষণীয় কিছু কি রয়েছে, সাদৃশ্য রয়েছে, এই কথাটি আমরা লিখে দেব। এরপরে আমরা পাশাপাশি খ নঙের মধ্যে মনে আছে যে আমি মোট 7টা থেকে 8টা শব্দ তোমাদের লিখে দিয়েছিলাম যে এটা পরিবর্তন করে করে ব্যবহার করবে। সেই শব্দগুলোর মধ্যে কি কি রয়েছিল, আমরা কিন্তু গত প্রশ্নের উত্তরে আমরা ব্যবহার করেছি যুক্ত এবং বিশ্লেষণযোগ্য, এই 2টা শব্দ আমি ব্যবহার করেছিলাম। এছাড়াও কিন্তু আমরা যুক্তি সম্মত। পয়েন্ট 2-এ কি লিখবো, পয়েন্ট 2-এ লিখবো হচ্ছে এই যে প্রশ্নটা আসছে, প্রশ্নটা কোন গল্পের সাথে সামঞ্জস্যপূর্ণ আমরা এখানে লিখে দেওয়া আছে অলরেডি, যদি না লিখে দেওয়া থাকে আমরা ওটা বের করে নেব। ক্ষেত্রে এখানে কিন্তু রেইনকোট গল্পের সাথে এই প্রশ্নের উত্তরটা সামঞ্জস্যপূর্ণ। সেক্ষেত্রে আমরা এই গল্পের নামটা আগে লিখবো। কি লিখবো যে রেইনকোট গল্পে, আমরা ওই গল্পের নামটা যদি কবিতা থাকে অমুক কবিতায় বর্ণিত রয়েছে বা অমুক কবিতায় অমুক গল্পে বর্ণিত আছে বা অমুক গল্পে আছে বা অমুক গল্পে প্রধানত রেইনকোট তথা অনুপ্রেরণা বা চেতনা নির্দেশক একটি চিহ্ন নিয়ে আলোচনা করা হয়েছে। ধরে নাও যে আমাদের একটা গল্প পড়েছি যে রেইনকোট, সেই ক্ষেত্রে ওই রেইনকোট গল্পের প্রধান চরিত্র প্রধান বিষয়বস্তু সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। এর পাশাপাশি দেখা গেল যে আমরা যদি এরকম হয় যেটা কোনো একটা কবিতা কিংবা কোনো একটা অনুচ্ছেদ আমরা পড়তেছি, সেক্ষেত্রে অবশ্যই সেখানে একটা প্রধান চরিত্র কেন্দ্রীয় বিষয়বস্তু থাকে। আমাদের ওটা আগে জানতে হবে যে ওখানে কেন্দ্রীয় বিষয়বস্তুটা কি বা কাকে নিয়ে বা কি বিষয়ে এই গল্পটা আমাদের আসছে। এই বিষয়ে আরো কিছু লক্ষণীয় জিনিস আছে, যেমন ওই গল্পটা আসলে বিষয়ের উপর ভিত্তি করে রচিত হয়েছে, এটা আমাদের প্রথম দেখবার বিষয়। দ্বিতীয়ত ওই গল্পটি থেকে আমরা কি কি শিক্ষা লাভ করি, এটা দেখবার বিষয়। এরপরে ওই গল্পের মধ্যে কি কি চরিত্র আছে,
আর কেন্দ্রীয় চরিত্র কি, এগুলো হচ্ছে দেখবার বিষয়। এগুলো আমরা দেখলে, আর ফাইনালি যদি আমরা ওই গল্পের একটা সারমর্ম, সারাংশ আমরা যদি জানি, তাহলে আমাদের খুব সহজে আমরা এই গল্প থেকে সম্পূর্ণ গল্প নাও করি, তাও প্রশ্ন আসলে, সৃজনশীল প্রশ্ন আসলে আমরা এটা উত্তর করতে পারবো। ওকে, সেক্ষেত্রে ঘ নাম্বার প্রশ্নের উত্তর দেখো, প্রকৃত যোদ্ধার স্মৃতি সাধারণ মানুষকে উজ্জীবিত করে, উক্তিটি রেইনকোট গল্পের আলোকে ব্যাখ্যা করো। এখানেও কিন্তু প্রশ্নের উত্তর এখানেই দেওয়া আছে। দেখি আমরা কি দেওয়া আছে, এখানে অলরেডি বলা আছে যে প্রকৃত যোদ্ধার স্মৃতি সাধারণ মানুষকে উজ্জীবিত করে। তার মানে প্রকৃত যোদ্ধার বিভিন্ন স্মৃতি অবশ্যই কি করে, সাধারণ মানুষকে উজ্জীবিত করে, সাধারণ মানুষকে অনুপ্রেরণা দেয়। উক্তিটি রেইনকোট গল্পের আলোকে ব্যাখ্যা। কোটের গল্পের মধ্যেও এরকম কিছু আছে যে কোনো একটা জিনিস আছে যেটা মানুষকে কি করে, উজ্জীবিত করে, অনুপ্রাণিত করে। আচ্ছা, সেক্ষেত্রে আমরা ঘ নং এর উত্তরটা কিভাবে দিব, সেটা অবশ্যই আমরা ওই প্রশ্নে আসব। তার আগে দেখে নিই যে এখানে গ নং প্রশ্নের উত্তরের 3 নং যে পয়েন্টটা, অর্থাৎ পয়েন্ট 3, এখানে আমরা কি করব, এই যে আমরা উত্তরগুলো লিখলাম, লেখার পরে আমাদের উদ্দীপকে কি বর্ণিত আছে, অবশ্যই একটা উদ্দীপক থাকবে, সেক্ষেত্রে উদ্দীপকে কি দেওয়া আছে সেটা একটু আমরা এখানে লিখে নিব। অর্থাৎ উদ্দীপক বর্ণিত রয়েছে, ধরো উদ্দীপকে কিছু কিছু জিনিস আছে, যেমন শফিক সাহেব একটি সার ব্যবহার করতেন, ওই সার পরবর্তীতে উনি যুদ্ধের ময়দানে যখন নিহত হন, শহীদ হন, তখন এই সারটি বিভিন্ন জাদুঘরে রাখা হয়, রাখার পরে এরকম এই বিষয় নিয়ে এরকম তোর একটা উদ্দীপক আছে, ওইটা তুমি এখানে কি করবা, সংক্ষেপে মূল উদ্দীপকের মূল যে বিষয়গুলা, এই মূল বিষয়গুলা নিয়ে তোমরা একটু এখানে আলোচনা করবা, লিখে দিবা। এরপরে ওই যে তুমি উদ্দীপক লেখলা, এর নিচেই দু এক লাইন জাস্ট রেইনকোট মানে যেই গল্প থেকে আসে বা কবিতা থেকে আসে, ওই গল্প বা কবিতা থেকে মেন 2-4 লাইন এইখানেও কি করবা, লিখে দিবা, মানে বুঝাই দিবা যে এটার সাথে এই কারণে মিল আছে। ঠিক আছে, 2-1 লাইনে, বেশি না। আচ্ছা, এরপর যখন এই অংশটা শেষ হয়ে যাবে, তখন তোমরা ইতি টানবা। ইতি টানার ক্ষেত্রে কি লিখে টানবা, সেটা হচ্ছে যে অতএব, এখানে আমরা একটা লাইন লিখবো যে অতএব উপরিউক্ত আলোচনা থেকে সুস্পষ্টভাবে বলা যায় যে উদ্দীপকের শার্টের সাথে রেইনকোট গল্পের রেইনকোটের সাদৃশ্য সম্পূর্ণ দৃশ্যমান। এই কথাগুলো আমরা বলবো, যে আমরা ডিরেক্ট লিখে দেব, অতএব উপরিউক্ত আলোচনা থেকে আমরা সুস্পষ্টভাবে বলতে পারি বা সুস্পষ্টভাবে বলা যায় যে উদ্দীপকের শার্টের সাথে রেইনকোট গল্পের রেইনকোটের সম্পূর্ণ সাদৃশ্য দৃশ্যমান। এখানে কিন্তু আমি এই শুধুমাত্র সাদৃশ্য কথাটা বলা আছে দেখি এটা লিখেছি, যদি বৈসাদৃশ্য থাকতো তাহলে আমরা এখানে দৃশ্যমান লিখতে পারতাম। এছাড়াও যদি তুলনা করতে বলতো বা বিভিন্ন অন্যান্য যে প্রশ্নগুলো আছে, মোটামুটি এই ক্যাটাগরির প্রশ্নগুলো আছে, সেগুলো আমরা এভাবে লিখতে পারবো। আমরা গ নং প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করলাম। এখন দেখব ঘ নং প্রশ্নের উত্তর, অর্থাৎ প্রকৃত যোদ্ধার স্মৃতি সাধারণ মানুষকে উজ্জীবিত করে, উক্তিটি রেইনকোট গল্পের আলোকে ব্যাখ্যা করো। আচ্ছা, সেক্ষেত্রে আমরা এখানে কিন্তু প্রশ্নের উত্তরে এখানে প্রায় 80% মতো পেয়ে যাই, ধরতে গেলে পুরো প্রশ্নের উত্তরে পেয়ে গেছি। কোনটা, এখানে কিন্তু অলরেডি বলা হয়েছে প্রকৃত যোদ্ধার স্মৃতি সাধারণ মানুষকে উজ্জীবিত করে, কথাটা তো সত্যি নাকি? সেক্ষেত্রে আমরা এটা থেকে জাস্ট কি করব, একটু ম্যাক্সিমাইজ করব, একটু বড় করব, একটু প্রসারিত করব, বর্ণনা করব। তো সেই ক্ষেত্রে আমরা এই যে ঘন প্রশ্ন উত্তর, এটার মার্ক যেহেতু 4, ঘন প্রশ্ন উত্তরটাকে 4টা ভাগে ভাগ করব। কয়টা ভাগে? 4টা ভাগে। আচ্ছা, এখানে তোমরা একটু লক্ষ্য করো, এখানে মোট পয়েন্ট 1, পয়েন্ট 2, পয়েন্ট 3, পয়েন্ট 4, এই পয়েন্টগুলো কিন্তু তোমরা পরীক্ষার মধ্যে লিখবে না, আমি জাস্ট খালি বোঝানোর স্বার্থে এটা ব্যবহার করেছি। আচ্ছা, সেক্ষেত্রে তোমরা একটু দেখো, পয়েন্ট একে আমি কি করেছি, ওই গ নং প্রশ্নের অনুরূপী, এখানে কঠিন কিছুই নেই, জাস্ট গ নং প্রশ্নের একটি ভিন্ন রূপ হচ্ছে এই ঘ নং প্রশ্নের উত্তরটা। আচ্ছা, সেক্ষেত্রে আমি কি করবো, আমরা প্রথমেই ওই যে গ নং প্রশ্নের উত্তর দিয়েছি ওইরকম ভাবে প্রথম অংশে জাস্ট খালি ওই প্রশ্ন যেটা আছে ওটার সরাসরি উত্তর দিয়ে দেবো। তো এখানে প্রশ্ন করেছে যে অমুক উক্তিটি রেইনকোট গল্পের আলোকে ব্যাখ্যা করো, তো আমরা এটা লিখে দেবো যে প্রকৃত যুদ্ধের স্মৃতি সাধারণ মানুষকে কি করে, উজ্জীবিত করে, উক্তিটি যৌক্তিক এবং যথাযথ। ওই মনে আছে যে আমি এখানে বলছিলাম কি করতে, এটা কথা লিখে দিতে। আমরা এতক্ষণ জাস্ট এটি যুক্তিযুক্ত এবং ব্যাখ্যাযোগ্য এই সেই
এগুলো লিখেছি, যেহেতু এখানে উক্তির কথা বলেই দিয়েছে। যদি উক্তি বিষয় কোনো কিছু আছে, এটা গ নয় আসুক, ঘ নয় আসুক বা খ নয় আসুক, আমরা উক্তি লিখবো। তো এখানে কি লেখা হয়েছে? উক্তিটি যৌক্তিক এবং যথার্থ। এখন আমরা যে শব্দগুলো দেখেছিলাম, যথাযথ, যথার্থ, যুক্তিযুক্ত, যুক্তিসঙ্গত, ব্যাখ্যাযোগ্য, ব্যাখ্যামূলক, বিশ্লেষণযুক্ত, বিশ্লেষণযোগ্য, এরকম আরো প্রাসঙ্গিক, এরকম আরো যে শব্দগুলো আছে, এর বাইরে এখানে একটা শব্দ আছে যৌক্তিক। তো এরকম বিভিন্ন শব্দ আরো থাকতে পারে, এরকম না যে একটি আছে, আরো থাকতে পারে। আমি তোমাদের বোঝার সুবিধার্থে শুধুমাত্র এগুলো আইডেন্টিফাই করে দিচ্ছি। আচ্ছা, সেক্ষেত্রে এখানে আমরা লিখেছি উক্তিটি যৌক্তিক এবং যথাযথ। তোমরা চাইলে অন্য কিছু লিখতে পারো, বিশ্লেষণযোগ্য, উক্তিটি যথার্থ হয়েছে, এরকম ভাবে লিখতে পারো। আচ্ছা, তো এরপরে তুমি এখানে লিখে দিবা, অবশ্যই যেহেতু এটা ঘ নাম্বার প্রশ্ন, উত্তর লিখে দিবা যে এটির নিচে রেইনকোট গল্পের আলোকে কি করা হলো? ব্যাখ্যা করা হলো। আচ্ছা, সেক্ষেত্রে 2 নাম্বার পয়েন্ট এখানে দেখো, লক্ষ্য করো। 2 নাম্বারটা পয়েন্টে তোমরা কি করবা? 2 নাম্বার পয়েন্টে তোমরা মূলত এই যে গল্পটা আমরা পড়লাম, যারা না পড়েছি তারা তো অন্তত এতটুকু অ্যান্সার করতে গিয়ে আমরা বুঝেছি যে এই গল্পটা এটা নিয়ে লেখা বা এই এগুলো নিয়ে আলোচনা করা ততটুকু এনাফ ফর রাইটিং দ্য অ্যান্সার। আচ্ছা, সেক্ষেত্রে আমরা কি করব? আমরা ওই যে গল্পটা পড়েছি, ওই গল্পের যে বিষয়বস্তু, ওটা সম্পর্কে একটু আউট টপিকে কথা বলবো, একটু বাহিরে চিন্তা ভাবনা করবো। যেমন তোমরা যদি ধারণা চাও, ধারণাটা আমি লিখে দিয়েছি, আসো। তো সেক্ষেত্রে দেখো এখানে পয়েন্ট 2 লেখা আছে যে আমরা জানি যে রেইনকোট গল্প কিন্তু মূলত যুদ্ধ বিষয়ক, মুক্তিযুদ্ধ বিষয়ক ঘটনাবলী বর্ণনা করে দেয়া, এরপর বিভিন্ন আশেপাশে বিষয়বস্তু আছে। যদিও এটা আমি তোমাদের প্রশ্নটা পেয়েছি হচ্ছে এইচএসসি বই থেকে, মোটামুটি 6, 7, 8, 9 এগুলা বইয়ের মধ্যে এরকম প্রশ্নই থাকে, এরকম গল্পও থাকে। ওই গল্পর আলোকে তোমরা লিখতে পারো, সমস্যা নেই। এটা সেক্ষেত্রে তোমাদের কাছে একটু কঠিন লাগতে পারে, কঠিনের বিষয় না। তোমরা এটা বুঝলে ইনশাল্লাহ সকল ক্লাসেই এই প্রশ্নের উত্তরটা সবসময় স্ট্যান্ডার্ড ভাবে দিতে পারবা। সেক্ষেত্রে এই ঘন প্রশ্ন তো যে রেনকোট গল্পের কথা বলা আছে, আমি বলি ওই রেনকোট গল্পে মোটামুটি মুক্তিযুদ্ধ তৎকালীন সময়ে বিভিন্ন অত্যাচার, বিভিন্ন কুপরিকল্পনা, এরকম বিষয়বস্তু নিয়ে এই গল্পে আলোচনা করা হয়েছিল। তো ওই গল্পের মধ্যে যুদ্ধ বিষয়ক বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়েছিল। সে আলোকে আমি এখানে জাস্ট কয়েকটা লাইন লিখে দেব 2 নং অংশে। অর্থাৎ এখানে আমি কি লিখেছি? যুদ্ধ একটি ইতিহাস। দেখো এই কথাটা কিন্তু বইও নেই, এই কথাটা আমি নিজ থেকে লিখতেছি, কিন্তু লেখাটা হতে হবে মার্জনীয় এবং লেখাটা হতে হবে পরিমার্জিত, সুন্দর ভাষায় রচিত, সুন্দর ভাষায় লিখিত, এবং সুন্দর বাংলা শব্দ, কঠিন শব্দ, ওগুলো আমরা এখানে লেখার চেষ্টা করব, বাংলা যে প্রশ্ন উত্তরগুলো আছে। আচ্ছা, সেখানে আমি লিখেছি যুদ্ধ একটি ইতিহাস। এখানে বিজয়ী ও পরাজিত দুইটি অংশই বিদ্যমান থাকে। বিজয়ীদের পরবর্তী প্রজন্ম আদর্শ হিসেবে গ্রহণ করে তাদের ব্যবহৃত জিনিসপত্র। এরপর আমি লিখিনি, এরপর তোমরা নিজেরাই ধরে নাও। এভাবে যেতে যেতে আমি কি করবো? ওই যে টপিকটা, এই টপিকে চলে যাবো। বুঝতে পারছো? আচ্ছা, এই টপিকটা আমাদের মেন উত্তরের ভিত্তি, মেন টার্গেট। আমরা সবকিছু করে টোরে এইখানেই আমরা চলে যাবো, এখানে আমাদের বসবাস। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা এটাকে কেন্দ্র করে 2-একটা লাইন নিজের দক্ষতা থেকে লিখে দেব। আচ্ছা, এরপর আসে 3 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার পয়েন্টে আমরা কি লিখবো? ওই গ নাম্বারের মতো, গ নাম্বার যেমন আমরা 2 নাম্বার পয়েন্টে সরাসরি যে গল্পটা আছে, অমুক গল্প, অমুক পদ্য, অমুক কবিতা, এরকম ভাবে অমুক রেইনকোট গল্পে আমরা কি কি পড়েছি বা কি বিষয়বস্তু এতক্ষণ তো আইডিয়া পেয়েছো, সেটার সম্পর্কে কয়েকটা লাইন এখানে লিখে দেবো। অবশ্যই গয়ের মধ্যে যেগুলো লিখছো সেগুলো লিখলে হবে না। এই টপিকের সাথে প্রাসঙ্গিক, এই টপিকের সাথে মিল সম্পন্ন, সাদৃশ্য সম্পন্ন, সামঞ্জস্যপূর্ণ এরকম শব্দ তোমাদের এখানে কি করতে হবে? লিখতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে তোমরা এখানে লিখবো যে রেইনকোট গল্পে এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। পরবর্তীতে তোমরা লেখার পরে 4 নাম্বার পয়েন্টে চলে যাবা। 4 নাম্বার পয়েন্টে কি লিখবা? 4 নাম্বার পয়েন্টে লিখবা উদ্দীপকে উল্লিখিত আছে। আমি গত প্রশ্ন তো লিখেছিলাম উদ্দীপকে বর্ণিত আছে বা উদ্দীপকে আছে, এরকম টাইপ প্রশ্ন তো লিখেছি। সেক্ষেত্রে ঘ নাম্বার আমরা একটু পরিবর্তন করে দেবো। এখানে আমরা কি লিখবো? উদ্দীপকে উল্লিখিত আছে। তো এটা বাদ দিয়ে আরো বিভিন্ন ভাবে তুমি লিখতে পারো, সুন্দর করতে পারো।
আমি শুধুমাত্র এটা একটা ধারণা দিতেছি, আর কিছুই না। আচ্ছা, সেক্ষেত্রে তুমি উদ্দীপক থেকে ধরো উদ্দীপক 6, 7, 8 লাইনের, তুমি এই 6, 7, 8 লাইন লিখবা না, মেন মেন যে পয়েন্টগুলো যেটা আমাদের টপিকের সাথে সামঞ্জস্যপূর্ণ সেই লাইনগুলো তোমরা লিখে দেবা। এবং আরেকটা ট্রিক্স আমি বলে দিই, যখন তোমরা উদ্দীপকটা লিখবা, উদ্দীপকে যেটা আছে সরাসরি এটা লিখবা না, তোমরা চাইবা যে একটা একটু চেঞ্জ করে, একটু পরিবর্তন করে লেখার জন্য। ধরো উদ্দীপকের মধ্যে লেখা আছে করিম এবং রহিম 2 ভাই, তারা 2 জনে এরকম মাঠে মেষ চড়াতে যায়, এই সেই আভিজাবি। তুমি এখানে কি করবা, রহিম এবং করিম 2 ভাই এভাবে না লিখে লিখবো যে ওকে 2 ভাইয়ের কথা বর্ণিত আছে, যারা হচ্ছে রহিম এবং করিম, তারা মাঠে মেষ চড়াতে যায়, এভাবে এভাবে এক লাইনে লিখে দিবা, সংক্ষেপ করবা উদ্দীপকটাকে, ঠিক আছে? সংক্ষেপ করে তুমি নিজে বানানোর লেখাটাকে বৃহৎ করবা, উদ্দীপকটাকে সংক্ষিপ্ত রাখবা। এটাই একটা শিক্ষক লক্ষ্য করে যে সে কি পুরো উদ্দীপকটা তুলে দিয়েছে নাকি সে নিজ থেকে লিখেছে। ওকে, যখন তোমরা এই কাজটা করবে তখন মনে করবেন যে তুমি উদ্দীপক থেকে কিছু লেখা নেই, আসলে কিন্তু উদ্দীপক থেকে দেখে দেখে লিখবা, কিন্তু একটু ঘুরায় পেঁচাই দিবা আর কি। এই আচ্ছা, সেক্ষেত্রে তোমরা এটা উত্তরটা যেটা পারবা লিখবা উদ্দীপকে যা আছে। এরপরে তোমার ওই রেইনকোটের সাথে এখানে কি সামঞ্জস্য আছে, কি তুলনা আছে, কি মিল আছে, অমিল আছে, কি সাদৃশ্য বৈসাদৃশ্য আছে, এইটা তুমি সংক্ষেপে লিখে দেবে এখানে 2-1 লাইনে। আচ্ছা, এরপরে ইতি টানবা। ইতি টানবা কি, ইতি টানবা এই বলে যে অতএব এক্ষেত্রে উপরিউক্ত আলোচনা বিবেচনা করে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি, অথবা উপনীতের জায়গায় তুমি আরো অনেক শব্দ দিতে পারো, আমরা স্থির হতে পারি, এই সিদ্ধান্তে স্থির হতে পারি, এই সিদ্ধান্তে একমত হতে পারি যে প্রকৃত যোদ্ধার স্মৃতি সাধারণ মানুষকে উজ্জীবিত করে, উক্তিটি সম্পূর্ণভাবে যথার্থ হয়েছে। এই হলো আমাদের খ নম্বর প্রশ্নের উত্তর, 4টা ভাগে বিভক্ত। এবং ইতি টানবো কি বলে, ইটিটা একটু ব্যাখ্যামূলক হবে, আগেরটার মধ্যে কিন্তু আমি এতটা ব্যাখ্যা করিনি, আমি এটার মধ্যে কি করবো একটু প্রসারিত করে দেবো, একটু বর্ণনামূলক ইতি টেনে দেবো যে এক্ষেত্রে উপযুক্ত আলোচনা বিবেচনা করে আমরা এই সিদ্ধান্ত উপনীত হতে পারি, এই সিদ্ধান্ত একমত হতে পারি, বা আমরা এটি সুস্পষ্টভাবে বুঝতে পারি, বা একটু বোঝা যায়, যেভাবে পারো তুমি সেভাবে কি করবা এখানে এটি টেনে দেবা। এই হচ্ছে আমাদের ঘ নম্বর প্রশ্ন। এইভাবে যদি তুমি লিখো তাহলে ইনশাল্লাহ একটা স্ট্যান্ডার্ড উত্তর হবে আশা করি। এর থেকেও ভালো পদ্ধতি থাকতে পারে, আমি তোমাদের নর্মাল বা সাধারণ ছাত্রছাত্রীদের জন্য যতটুকু না দিলেই নয় ততটুকু নিয়ে আলোচনা করেছি। আশা করি বাংলা সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে তোমাদের লিখতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আরেকটি বোঝার বিষয় বা বলে রাখা ভালো, সেটা হচ্ছে গ নং প্রশ্ন এবং ঘ নং প্রশ্নের উত্তর আমি কয় পৃষ্ঠা লিখবো এটা নিয়ে অনেকে কথা বলে। আসলে পৃষ্ঠাটা ডাজন্ট ম্যাটার, এখানে উত্তরটাই মুখ্য। তুমি যদি উত্তরটা প্রাসঙ্গিক সুন্দরভাবে বানান নির্ভুলভাবে তুমি লিখতে পারো তাহলে কিন্তু অনেক সময় কম লিখলেই ভালো মার্ক পাওয়া যায় যদি শিক্ষক খাতাটি দেখেন। এক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ব্যস্ততার কারণে অনেক শিক্ষক খাতা দেখেন না, বা দেখলেও মিন কয়েকটা জিনিস দেখেন। এই কারিকুলাম বা এই মেথডটা তোমরা একটু ফলো করবা। দ্বিতীয়ত, গ নং প্রশ্ন উত্তর তোমরা কয় পৃষ্ঠা লিখবা, এক্ষেত্রে স্ট্যান্ডার্ড হলো গ নং প্রশ্ন উত্তর মিনিমাম 1.5 পৃষ্ঠা লেখা, মিনিমাম 1.5 পৃষ্ঠা লেখা। এরপরে যদি আমরা এক পৃষ্ঠা লিখে পরের পৃষ্ঠা 1 লাইন লিখি এটা চলে, সময় সাপেক্ষ, এটা কি কার লেখার স্পিড কেমন এটার উপর নির্ভর করে আর কি। আচ্ছা, যাই হোক। আর ঘ নং কয় পৃষ্ঠা লিখবো, ঘ নং মিনিমাম 2 পৃষ্ঠা, মিনিমাম 2 পৃষ্ঠা লিখতে হবে যদি তুমি ভালো একটা মার্ক পেতে চাও। এবং লক্ষণীয় বিষয় হচ্ছে যে উদ্দীপক লিখলেই দেখবো যে অর্ধেক পৃষ্ঠা শেষ হয়ে গেছে, আর এই যে বিষয়গুলো এগুলো লেখলে অর্ধেক পৃষ্ঠা শেষ, অর্থাৎ 1 পৃষ্ঠা শেষ, এইটা এবং 2টা বিষয় লিখলি, বাকি 1 পৃষ্ঠা তুমি নিজ থেকে বানিয়ে নিজের সৃজনশীলতাকে ব্যবহার করে, ক্রিয়েটিভিটিকে ব্যবহার করে নিজের মধ্যে করে উত্তর লিখবা। এই হচ্ছে আমাদের গ নং এবং ঘ নং প্রশ্নের উত্তর। তোমরা যদি কোনো ফেস করো তাহলে তোমরা আমাকে জানাতে পারো, আমাকে এই পেজে ইনবক্সে কিংবা আমার ব্যক্তিগত প্রোফাইলেও তোমরা নক করতে পারো। অনেকেই তোমরা আমাকে বিভিন্ন বিষয় সম্পর্কে বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত করেছো, যার ফলশ্রুতিতে আমি সর্বপ্রথম বাংলা বিষয়টা নিয়ে আলোচনা করেছি। শেষে একটা কথা বলবো, বাংলাকে তুমি একটা ভাষা শিক্ষা হিসেবে নিবা, যে বাংলাকে আমি কত সুন্দরভাবে বলতে পারি, এই হলো বিষয়। আচ্ছা, আল্লাহ হাফিজ।